চাঁদের অমাবস্যা উপন্যাসে আমরা তো এখন বলা হচ্ছে এখানে লেখক পরিচিতি বলতে আসলে তেমন কিছু আর নাই। আমি বললাম যে সৈয়দ অলিউল্লাহ হচ্ছে তিনি মূলত 15ই আগস্ট 1922 এবং 10ই অক্টোবর 1971 সালে 71 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি মূলত মৃত্যুবরণ করেন হচ্ছে প্যারিসে। তো চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথা সাহিত্যিক। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার সাহিত্যিক আবির্ভাব ঘটলো। মানে আধুনিক যুগ, কল্লোল যুগ হচ্ছে পত্রিকার যুগ, হচ্ছে মানে বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম যে নিদর্শন, ঠিক আছে, সেটা কিন্তু হচ্ছে পত্র পত্রিকা। আর সেই পত্র পত্রিকার মধ্যে হচ্ছে কল্লোল পত্রিকা, এবং সেই কল্লোল পত্রিকার নাম অনুসারে হচ্ছে একটা যুগকে ভাগ করে দেওয়া হচ্ছিল কল্লোল যুগ, ঠিক আছে। তো সেই কল্লোল যুগের ধারাবাহিকতায় তার সাহিত্যিক আবির্ভাব ঘটলো। তিনি হচ্ছে ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত, মানে তিনি আসলে একজন বাঙালি লেখক সাহিত্যিক, বাট তিনি যখন হচ্ছে বিদেশে যায়, বিদেশে গিয়ে তিনি হচ্ছে যেভাবে মানে বিদেশে গিয়ে তিনি যেভাবে হচ্ছে বিদেশি সাহিত্যটাকে রপ্ত করেছে, এবং তিনি সেই বিদেশি সাহিত্যের রীতিনীতি নিয়ে তিনি সেই বিদেশি সাহিত্যের আলোকে, হ্যাঁ, আঙ্গিকে আমাদের বাংলা সাহিত্যটাকে রচনা করার চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন? কেউ একজন জয়েন করতে চাচ্ছে বাট পাচ্ছে না। যাই হোক, তাই তো সেই ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত এক নতুন কথা সাহিত্যিক ধারার ভিত্তি স্থাপন করেন। তো জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ অগ্রজ কথা সাহিত্যিকদের উত্তরসূরি হলেও ওয়ালিউল্লাহর বিষয়বস্তু, শিল্প কাঠামো ও ভাষাভঙ্গিতে সম্পূর্ণ স্বতন্ত্র একটি ঘরানা নির্মাণ করতে সক্ষম হন। মানে আমি ক্লাস শুরুর আগেই বলে দিয়েছি যে আসলে তিনি যেটাই রচনা করেছেন না কেন, যাই রচনা করেছেন না কেন, সেটাই মধ্যেই হচ্ছে তিনি বাংলা সাহিত্য রচনার যে একটা ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা বাইরে বাইরে গিয়ে তিনি হচ্ছে একেবারে নিজের ভাবধারা পুষ্টের মতো তিনি বিদেশি নিয়ম নীতি নিয়ে তিনি হচ্ছে সাহিত্য রচনা করার চেষ্টা করেছেন, ঠিক আছে। এজন্য বলা হয় যে আম বাংলা সাহিত্যের সৈয়দ অলিউল্লাহ এক উজ্জ্বল নক্ষত্র। তো তার রচনায় ব্যক্তি মানুষ, সামাজিক সংকট ও অস্তিত্ববোধের গভীর প্রকাশ লক্ষ্য করা যায়। জীবনের পরবর্তী পর্যায়ে তিনি ফ্রান্সের প্যারিসে বসবাস করেন এবং সেখানে সাহিত্য চর্চা ও জীবন অতিবাহিত করেন, ঠিক আছে, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তো উপন্যাসের পরিচিতি সম্পর্কে আমরা জানবো। উপন্যাসটি মূলত হচ্ছে রচনা হয়েছে 1964 সালে এবং প্রকাশকাল হয়েছে হচ্ছে 1965 সালে। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে চাঁদের অমাবস্যা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় এবং কত সালে রচিত হয়, ঠিক আছে। যদি রচনাকাল আসে তাহলে আপনাদেরকে দিতে হবে 1964 সাল, আর যদি প্রকাশকাল আসে তাহলে আপনাদেরকে দিতে হবে 1965 সাল। তো উপন্যাসটি 1964 সালে লেখা হলেও বই আকারে প্রকাশিত হয় হচ্ছে 1965 সাল। তো আপনাদেরকে নিজে থেকে কি করতে হবে, এটাকে ধরে নিতে হবে যে কোথায় কি বলা হচ্ছে, তাই না। যদি আসে হচ্ছে রচনাকাল কত, রচনাকাল যদি চায় তাহলে আপনাদেরকে লিখতে হবে 1964 সাল, আর যদি প্রকাশকাল আসে তাহলে 1965 সাল হবে। এটা জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে। দুইটা কিন্তু একই বিষয় না। তো এখানে মূলত আমরা পরিচ্ছেদ পাবো 16টি। এই উপন্যাসটির মধ্যে 16টি পরিচ্ছেদ আছে। 16টি পরিচ্ছেদ নিয়ে এই উপন্যাসটি, এবং গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ হচ্ছে 15 নং পরিচ্ছেদ। এই গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ হচ্ছে 15 নং পরিচ্ছেদ, এবং এই 15 নং পরিচ্ছেদেই হচ্ছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে যে আরেফ আলীর কাছ থেকে দাদা সাহেব মৃত্যুর ঘটনাটি জানতে পারেন, যা উপন্যাসের মোড় কি করে ঘুরিয়ে দেয়। তার মানে উপন্যাসটি হচ্ছে 1 থেকে হচ্ছে 15 পর্যন্ত আমরা এখানে পাচ্ছি যে 15 পর্যন্ত যে 15 পর্যন্ত যে অনুচ্ছেদ আছে, এই 15 নম্বর মানে শেষের দিকে গিয়েই হচ্ছে কিন্তু আমরা এখানে পাচ্ছি যে আরেফ আলী হচ্ছে তার আম, দাদা সাহেবকে, মানে কাদেরের যে বড় দাদা, সেই দাদাকে হচ্ছে এই মৃত্যু, এখানে আমরা একটা মৃত্যুর ঘটনা পাবো, বিভৎস মৃত্যুর ঘটনা। সেই মৃত্যুর ঘটনাকেই হচ্ছে তিনি আরেফ আলী তখন জানায়, ঠিক আছে, যদিও উপন্যাসটি প্রায় শেষের দিকে। তো এই জন্য বলা হচ্ছে 15 নং পরিস্থিতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো চরিত্র পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এখানে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আরেফ আলী। এই যে আরেফ আলী হচ্ছে এখানকার কাহিনীর কেন্দ্রীয় চরিত্র, এবং তিনি একজন হাই স্কুলের শিক্ষক। তো প্রশ্ন আসে যে আরেফ আলীর পেশা কি, আরেফ আলী পেশায় কি, তখন আপনাদেরকে কি লিখতে হবে যে হাই স্কুলের শিক্ষক। এরপর হচ্ছে দাদা সাহেবের বাড়িতে কি করে বসবাস করেন।
তো আরেফ আলী কোথায় বাস করে? দাদা সাহেবের বাড়িতে। কাদেরদের বাড়িতে বাস করে। ঠিক আছে, সে কাদেরদের বাড়িতেই হচ্ছে থাকে, মানে আশ্রিত শিক্ষক, বুঝতে পেরেছেন? যেখানে আশ্রিত শিক্ষক এবং দাদা সাহেবদের বাড়িতেই থাকে এবং সেখান থেকেই হচ্ছে আম, স্কুল পড়ায়। তো সংবেদনশীল ও চিন্তাশীল মানসিকতার মানুষ। আরএফ এর চরিত্র কেমন ছিল? সংবেদনশীল ছিল এবং চিন্তাশীল মানসিকতার মানুষ ছিল। এরপর হচ্ছে আলফাজ উদ্দিন দাদা সাহেব। দাদা সাহেবের নাম হচ্ছে কি? হুম আলফাজ উদ্দিন। এই যে আলফাজ উদ্দিন, এই আলফাজ উদ্দিনকে আলফাজ উদ্দিনকে আমরা দাদা সাহেব, যদিও উপন্যাসের মধ্যে দাদা সাহেব নামটাই সব থেকে বেশি প্রচলিত, আলফাজ উদ্দিন কম। বুঝতে পেরেছেন? তো বাড়ির কর্তা ও প্রভাবশালী ব্যক্তি, তিনি বাড়ির মূলত কর্তা এবং তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। পরিবার ও আশেপাশের মানুষদের উপর তার কর্তৃত্ব সুস্পষ্ট। এরকম থাকে না যে আমাদের প্রত্যেকটা বাড়ির মধ্যে একজন করে কর্তা থাকে এবং তাকে সবাই অনেক রেসপেক্ট করে, তার কথাই শুনে। তো ঠিক সেম হচ্ছে দাদা সাহেব ওই বাড়ির কর্তা ছিল। এরপর আমরা পাবো কাঙ্ক্ষিত চরিত্র কাদের, একজন দরবেশ প্রকৃতির মানুষ, মানে পিওর ভণ্ড। তো দাদা সাহেবের ছোট ভাই হলেও বয়সের ব্যবধান প্রায় 30 বছর। বুঝতে পেরেছেন? কত বছর? প্রশ্ন আসে যে দাদা সাহেবের থেকে কাদের কত বছরের ছোট? 30 বছর। চিন্তা করছেন? সেই ছোট, 30 বছরের ছোট দাদা সাহেবের, আলফাজ উদ্দিনের বাবা মা একবারে বয়স্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? একবার শেষ সময়ের মধ্যেই হচ্ছে কাদের হয়েছে। তো রহস্যময় ও ভয়ঙ্কর চরিত্র। কাদেরের চরিত্রটি কেমন? কাদেরের চরিত্রটি হচ্ছে রহস্যময় এবং ভয়ঙ্কর চরিত্র। বুঝতে পেরেছেন? হামিদ, আমরা এখানে হামিদকে পাবো। হামিদ হচ্ছে দাদা সাহেবের পুত্র, মানে এই যে আলফাজ উদ্দিন, আলফাজ উদ্দিনের পুত্র হচ্ছে হামিদ। বুঝতে পেরেছেন? দাদা সাহেবের পুত্র। তার 6 জন সন্তান রয়েছেন। পারিবারিক দায়িত্ব ও বাস্তব জীবনের প্রতিনিধি চরিত্র। এই হামিদের আবার হচ্ছে 6 জন সন্তান রয়েছে এবং পারিবারিক দায়িত্ব ও বাস্তব জীবনের প্রতিনিধি চরিত্র হচ্ছে এই হামিদ। ঠিক আছে? এরপর আমজাদ। আমজাদ হচ্ছে দাদা সাহেবের মেয়ের ঘরের নাতি, মানে আমজাদকে আমরা পাচ্ছি, আমজাদ হচ্ছে দাদা সাহেব। এই যে আলফাজ উদ্দিন, আলফাজ উদ্দিনের হচ্ছে মেয়ের ছেলে হচ্ছে আমজাদ, দাদা সাহেবের অত্যন্ত প্রিয়, বিস্ময়কর ও ব্যতিক্রমী বালক হিসেবে পরিচিত। আচ্ছা, এনাকে না আমি জয়েন করলাম। আমজাদ, আমজাদকে আমরা পাইলাম দাদা সাহেবের মেয়ের ঘরের নাতি, দাদা সাহেবের অত্যন্ত প্রিয়, বিস্ময়কর ও ব্যতিক্রমী বালক হিসেবে পরিচিত। এরপর করিম মাঝির স্ত্রী, কাঙ্ক্ষিত চরিত্র। ঠিক আছে? কাঙ্ক্ষিত চরিত্র হচ্ছে করিম মাঝির স্ত্রী। এই যে করিম মাঝির স্ত্রী, এটা প্রধান চরিত্র। ঠিক আছে? মাথায় রাখতে হবে। এটা একটা প্রধান চরিত্র, প্রধান চরিত্র, এটা একটা প্রধান চরিত্র। এরপর এটা একটা প্রধান চরিত্র। উপন্যাসের মধ্যে এই 3টা চরিত্র বেশি সক্রিয়, খুব বেশি গুরুত্বপূর্ণ এই 3টা চরিত্র। এই যে আরিফ আলী, কাদের এবং হচ্ছে করিম মাজির স্ত্রী। যদিও আমরা এটা একটা জায়গায় পাবো শুধুমাত্র, আর বাকিটা হচ্ছে আরিফ আলী আর হচ্ছে কাদের। ঠিক আছে? তো নিরীহ নারী চরিত্র, করিম মাজির স্ত্রী হচ্ছে একজন নিরীহ নারী চরিত্র, কাদের কর্তৃক নিহত হন, যা কাহিনীতে ভয়াবহতা ও ট্রাজেডির সূচনা করেন। বুঝতে পেরেছেন? এই করিম মাজির স্ত্রী, এবং এনাকে নৃশংসভাবে হত্যা করা হয়, স্পয়লার দিয়ে দিচ্ছি। কাদের কর্তৃক তিনি নিহত হন, যা কাহিনীতে ভয়াবহতা ও ট্রাজেডির সূচনা করেন। এরপর আনোয়ার। আনোয়ার হচ্ছে দাদা সাহেবের বিধবা কন্যা। আনোয়ারা, সরি, আনোয়ারা, আনোয়ার না, আনোয়ারা। এই আনোয়ারা হচ্ছে আলফাজ উদ্দিন দাদা সাহেব, এই দাদা সাহেবের হচ্ছে বিধবা কন্যা। তার 5 জন সন্তান রয়েছে, দুঃখ ও সংগ্রামে জর্জরিত এক মাতৃমূর্তি। বুঝতে পেরেছেন? এখানে আমরা প্রধান চরিত্র পাবো হচ্ছে আরেফ আলী, কাদের, করিম মাজির স্ত্রী, আলফাজ উদ্দিন দাদা সাহেব। ওকে, এই 4টা চরিত্র এখানে প্রধান, বাকিগুলো অপ্রধান চরিত্র। আমরা এখন চলে আসব কাহিনী সংক্ষেপে, উপন্যাসের যে কাহিনী সেই কাহিনীতে আমরা চলে আসবো।
ঠিক আছে? তো উপন্যাসের কাহিনী মূলত শুরু হয় হচ্ছে একটি জ্যোৎস্না রাতে। সেই জ্যোৎস্না রাতটা কিভাবে হচ্ছে অমাবস্যায় অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে হয়ে যায় এবং সবার জীবনে কিভাবে পরিবর্তন আসে, যেটা সম্পূর্ণটাকে প্রকৃতি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আমরা সেই ব্যাখ্যাই এখানে পাবো। তো শীতের এক উজ্জ্বল জ্যোৎস্না রাত, এই যে এখনকার দিনের মতো। ঠিক আছে? তো শীতের এক উজ্জ্বল জ্যোৎস্না রাত, আকাশে ঝকঝকে চাঁদের আলো থাকলেও বাঁশঝাড়ের ভেতরে আলো আঁধারি এক রহস্যময় পরিবেশ থাকে, তাই না? জ্যোৎস্না রাতে দেখবেন যে বাঁশঝাড়ে যদি কখনো যাওয়া হয়, দেখবেন যে বাঁশের ফাঁক দিয়ে, মানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিয়ে হচ্ছে চাঁদের আলো রশ্মি রশ্মি হয়ে বের হয়। তো সূর্য যখন রোদ উঠে তখনও কিন্তু এরকম হয় রোদ্রের দিনগুলো। তো বাঁশঝাড়ের মধ্যে হচ্ছে আলো আঁধারির এক রহস্যময় পরিবেশ ছিল। তো যুবক শিক্ষক আরেফ আলী, যিনি স্থানীয় বড় বাড়িতে আশ্রিত থেকে শিক্ষকতা করেন, প্রাকৃতিক প্রয়োজনে গভীর রাতে বাইরে বেরিয়েছিলেন। চাঁদের মোহনীয় আলোয় মুগ্ধ হয়ে তিনি যখন প্রকৃতির রূপ দেখেছিলেন, তখনই লক্ষ্য করেন বড় বাড়ির ছেলে কাদের মিয়াকে। তার মানে ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে, হ্যাঁ? তো আরেফ আলী কি করছে? আরেফ আলী প্রাকৃতিক প্রয়োজন বুঝেন? প্রাকৃতিক প্রয়োজন কি? হুম? জি। কি প্রাকৃতিক প্রয়োজন কি বলেন তো? প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছিল, হয়তো প্রস্রাব অথবা পায়খানা বের হয়েছিল। আচ্ছা, সেটাই হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন। ঠিক আছে, আমাদের সবারই প্রাকৃতিক প্রয়োজন আছে। তো আরেফ আলী সে বাইরে বের হয়েছে প্রাকৃতিক প্রয়োজনে। তো বের হয়ে সে এক মানে বাইরে বের হয়ে সে হচ্ছে এক ভয়াবহ ঘটনার মানে নিজের জীবনের পুরো একটা পরিবর্তন চলে আসছে, বুঝছেন, এই প্রেক্ষাপটের মধ্যে। তো চাঁদের মোহনীয় আলোয় মুগ্ধ হয়ে তিনি যখন প্রাকৃতিক রূপ দেখছিলেন, তো তিনি রাতে বের হয়েছেন, বের হয়ে দেখেছেন যে আসলে আম জ্যোৎস্না রাতে তার জ্যোৎস্না দেখে, চাঁদের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না দেখে হচ্ছে তার খুব আনন্দিত হচ্ছিল, মন পুলকিত হচ্ছিল। ঠিক আছে? তো দেখে তার ভালো লাগতেছিল, সে আশেপাশে একটু হাঁটাহাঁটি করতেছিল যে আর একটু ভালো করে দেখার জন্য। তখনই লক্ষ্য করেন বড় বাড়ির ছেলে কাদের মিয়াকে। তো বাইরে যখন ঘোরাঘুরি করতেছিলেন, তো সেই মুহূর্তে তিনি হচ্ছে কাদের মিয়াকে দেখতে পান, যাকে সবাই দরবেশ বলে জানে, দ্রুত পায়ে কোথাও যাচ্ছে। হুম। তো কৌতূহলবশত হচ্ছে আরেফ আলী তাকে অনুসরণ করেন এবং এক পর্যায়ে হচ্ছে গ্রামের প্রান্তে নদীর ধারের এক প্রশস্ত বাঁশঝাড়ের কাছে পৌঁছান। সেখানে এক অশরীরী কণ্ঠস্বর এবং একটি নারীর গঙ্গানি শুনে তিনি যখন কাদের মিয়া বলে ডাক দেন, ঠিক তখনই সব শব্দ থেমে যায়। ভয় ও কৌতূহলের দ্বন্দ্বে তিনি সামনে এগিয়ে গিয়ে দেখতে পান একটি যুবতী নারীর অর্ধ উলঙ্গ মৃতদেহ। এখান থেকেই মূলত কাহিনী শুরু। ঠিক আছে? একটি অর্ধ উলঙ্গ একটি মৃতদেহকে তিনি দেখতে পান, যেটা অনাকাঙ্ক্ষিত একটা বড় দুর্ঘটনা। তো এই দৃশ্য দেখে আতঙ্কিত আরেফ আলী উদ্ভ্রান্তের মতো দৌড়ে পালিয়ে আসেন। মানে সে বাস ছাড়ে এটা দেখার পরেই হচ্ছে মূলত এই অর্ধ উলঙ্গ মৃতদেহটা হচ্ছে ঝুলে ছিল একটা গাছের মধ্যে। মানে শরীরের মধ্যে কিচ্ছু ছিল না, জাস্ট একটা ওড়না দিয়ে তাকে হচ্ছে গাছের মধ্যে ঝুলাই দেওয়া হয়েছে। মানে মানুষজন যেন নর্মালি দেখে মনে করে যে সে সুইসাইড করেছে, বাট ঘটনা কিন্তু তা না, এটাকে আসলে অন্যদিকে মোড় দেওয়ানোর জন্য, সাজানোর জন্য তাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছিল। তো এটা হঠাৎ করে দেখার পরে হচ্ছে আরেফ আলী ভয় পেয়ে যায় এবং সে হচ্ছে হন্তদন্ত হয়ে সেখান থেকে পালিয়ে আসে। ঠিক আছে? পালিয়ে তার ঘরের মধ্যে চলে আসে। এসে সে সারা রাত ধরে আর ঘুমাইতে পারে না। সে ওটা নিয়ে তার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে যে এটা কে করলো, কিভাবে হলো, একটা অর্ধ উলঙ্গ মৃতদেহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই উপন্যাসটি আমি শুরু করার আগে আপনাদেরকে বলেছিলাম এটার ধরন হচ্ছে মনস্তাত্ত্বিক এবং অস্তিত্ববাদী। তো আপনি বের হয়েছেন রাতের মধ্যে, বের হয়ে হচ্ছে একটা ইয়েতে গেছেন, বাঁশঝাড়ে গেছেন, গিয়ে হচ্ছে একটা অর্ধলগ্ন মৃতদেহকে দেখছেন, দেখার পরে আপনি ওখান থেকে চলে আসছেন। এসে কি আপনি ঘুমাইতে পারবেন? আপনি তো ঘুমাইতে পারবেন না, আপনার মধ্যে তো অনেকগুলো
ফেস চলে আসবে। মানে আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করবেন যে আসলে এটা তাকে কে মেরে ফেললো? সে ওখানে কেন গেল? কিভাবে কি হলো? তো এগুলো তো আসলে শেষ হবে না। কারণ এটা তো অসম্পূর্ণ একটা ব্যাপার আপনার মধ্যে থেকে যাচ্ছে যে আপনি সন্দেহ করতেছেন যে এটা কি কাদের মেরে ফেলছে? কাদের যদি মেরেও ফেলে তাহলে কেন মারবে? আর কাদের যদি নাও মেরে ফেলে তাহলে সে ওখানে গেল কিভাবে এত রাত্রে? এবং তাকে কে মেরে ফেললো? সে এরকম অর্ধ উলঙ্গ কেন? তার পরনে কোনো কাপড়-চোপড় নেই কেন? হুম? এরকম অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু পৃথিবীর যত চিন্তা আছে সবকিছু হচ্ছে ওইদিন কাদেরের মধ্যে ভর করছে এবং সরি আরেফ আলীর মধ্যে ভর করছে এবং সে এটাকে কোনোভাবে মিলাইতে পারতেছে না। তার মধ্যে হচ্ছে একটা অস্থিরতা কাজ করতেছে, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তার মধ্যে গুমোট বাঁধতেছে, ঠিক আছে? যে সে আসলে বুঝতে পারতেছে না যে তাকে কে মেরে ফেললো। এটা নিয়ে তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তো মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলো, হ্যাঁ, সেটা তার মধ্যে কিন্তু আমরা এই ফার্স্ট এখানেই পাচ্ছি। এরপর হচ্ছে পরদিন ভোরে কাদের আরেফ আলীর ঘরে এসে তার বাড়ির উপস্থিতির কারণ জানতে চায়। তো পরের দিন ভোরে হচ্ছে আরেফ আলীর ঘরে হচ্ছে কাদের আসছে, এসে তাকে জিজ্ঞেস করছে যে তুমি গত রাতে হচ্ছে বাড়ি গিয়েছিলে, সে কেন গিয়েছিলে সেখানে? তো এবং কোনো উত্তর না পেয়ে তো আরেফ আলী হচ্ছে কাদেরকে কোনো উত্তর দেয় না এবং সে ওই বিষয়টা নিয়ে তখন পর্যন্ত এটাকে সে সর্ট আউট করতে পারতেছে না। মানে তখন পর্যন্ত সে চিন্তিত যে আসলে এটা কে করলো? কেন করলো? যেহেতু এখানে আমরা অস্তিত্ববাদী মানে আবেগ বর্জিত একজন লোক হচ্ছে আরেফ আলী। বুঝতে পেরেছেন? যিনি সৎ এবং হচ্ছে নিজের আম আত্মসংযমে এবং নিজের হচ্ছে তিনি আমরা কিছু সমাজে মানুষ দেখতে পাই না যারা হচ্ছে অন্যায়ের সবসময় প্রতিবাদ করে, নিজের যদি ক্ষতিও হয় তারপরে হচ্ছে তারা কি করে? সেটা প্রতিবাদ করার চেষ্টা করে এবং সেটা নিয়ে কথা বলার চেষ্টা করে। ঠিক তেমনি একটা চরিত্র আমরা এখানে দিতে পারছি যে তিনি হচ্ছে খুবই আত্মসংযম এবং হচ্ছে খুবই সৎ এবং হচ্ছে তিনি সচেতন, সহনশীল একটা চরিত্র। ঠিক আছে? তো তিনি মূলত হচ্ছে এটা নিয়ে খুব দ্বিধায় দ্বন্দ্বে ছিল। এজন্য তিনি কাদেরকে হচ্ছে কোনো কিছু বলেননি। না বলে চুপ করেছিলেন। তো সারাদিন এক ভয়াবহ অস্থিরতা ও অপরাধবোধে কাটানোর পর রাতে কাদের পুনরায় আরেফ আলীর কাছে আসে। তো এদিকে হচ্ছে আম মানে কাদেরও আসলে আম সে তো বুঝতে পারতেছে যে আরেফ আলী ঠিক এই বিষয়টা নিয়েই ভাবতেছে। কারণ সে তো দেখেছে হচ্ছে ওখানে তো কাদেরকে দেখেছে। তার মানে কাদেরই এই ঘটনাটা ঘটিয়েছে। এখন সে চিন্তা করতেছে যে আরেফ আলী এটা আবার মানুষকে জানায় কিনা, তার দাদা সাহেবকে বলে দেয় কিনা এবং এটা নিয়ে হচ্ছে কথা হয় কিনা। তো এটা নিয়ে সে খুব অস্থিরতার মধ্যে ছিল এবং একটা ভয়াবহ অস্থিরতা। একজন মানুষকে মেরে ফেলছে এবং সে তাকে ওখান থেকে নিয়ে যাইতে পারে নাই। এমত অবস্থায় সেখানে রেখে দিয়েছে। তো মেরে ফেলার যে একটা অপরাধ বোধ, একটা যে গিল্টি গার্ডস, ঠিক আছে? এগুলো তার মধ্যে চলতেই ছিল। তো এমত অবস্থায় সে হচ্ছে আবার আরেফ আলীর কাছে ফেরত আসে এবং হচ্ছে ইঙ্গিতে জানায় যে মৃতদেহটি এখনো সেখানেই পড়ে আছে। মানে সে যে ওখানে মেরে ফেলে রেখে আসছে, তারা যে আরেফ আলীও যে দেখে আসছে, কিন্তু ওটা ওখানেই মূলত পড়ে আছে। ওখান থেকে কেউ ওটা দেখতেও পায়নি, কেউ জানেওনি, কেউ কিছু বলেওনি। ঠিক আছে? তো মানসিকভাবে বিপর্যস্ত আরেফ আলী অনেকটা যন্ত্রচালিতের মতো কাদেরকে অনুসরণ করে। এবং এমত অবস্থায় আমরা দেখতে পারি যে আসলে আরেফ আলী হচ্ছে কাদের হচ্ছে আরেফ আলীর কাছে সাহায্য সহযোগিতা চায় এবং তাকে বলে যে তুমি আমাকে সাহায্য করো, আমরা ওই মৃত লাশটিকে হচ্ছে গায়েব করে ফেলবো যাতে ওটার কেউ খোঁজ না পায়, ঠিক আছে? না হলে কিন্তু আমি তোমাকে ফাঁসাই ফেলবো, মানে তাকেও হচ্ছে ভয় দেখায় যে তুমি মেরে ফেলেছো, ঠিক আছে? এবং এটা যদি এভাবে বলা হয় তাহলে কিন্তু আসলে আরেফ আলীর হচ্ছে এখান থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না, কারণ সে তাদের বাড়িতে আশ্রিত এবং মানুষজন হচ্ছে আহ, আম, যে দাদা সাহেব আলফাজউদ্দিন এবং কাদের এদেরকেই সম্মান করে, এদেরকে বেশি গুরুত্ব দেয়। তো ওরা যদি বলে তাহলে মানুষজন কি করবে? ক্ষমতা কাদের কাছে? ক্ষমতা তো কর্তাদেরই কাছে থাকে, তাই না? তো সেখানে তো আরেফ আলী একজন আশ্রিত। তাই জন্য সে ভয় পায়। ভয় পেয়ে হচ্ছে সে কাদেরকে অনুসরণ করে। অনুসরণ করে হচ্ছে তারা মৃতদেহটিকে হচ্ছে অনেকটা যন্ত্রচালিতের মতো সে কাদেরকে অনুসরণ করে। তারা দুজন মিলে সেই মৃতদেহটিকে নদীর জলে ভাসিয়ে দেন। মৃতদেহ গুম করার এই প্রক্রিয়ায় আরেফ আলীর মনে এক গভীর শূন্যতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানে মৃতদেহটি হচ্ছে তারা নদীতে গিয়ে করে মানে নদীতে ফেলায় দেয় এবং হচ্ছে নদীতে ফেলা দিতে গিয়ে হচ্ছে আরেফ আলী হচ্ছে নদীতে সে পা একটু স্লিপ করে সে পড়ে যায় মূলত। ঠিক আছে? তার গায়ের মধ্যে অনেকটা কাদা লেগে যায়। তো
কাদা লেগে যায় এবং সে তখন থেকে খুব অস্থির বোধ করে এবং হচ্ছে আমরা এখানে উপন্যাসে পাই যে তারা দুজন মিলেই হচ্ছে টেনে হিঁচড়ে সে হচ্ছে আম, নদীতে হচ্ছে মৃতদেহটিকে হচ্ছে ফেলে দিয়ে আসে এবং ওটাকে গুম করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এরপরেই হচ্ছে তাদের মধ্যে এক গভীর শূন্যতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, মানে আম, এ, ফেলে দিয়ে এসে যে তারা খুব একটা ভালো থাকতে পেরেছে বিষয়টা কিন্তু এরকম না। তাদের মধ্যে একরকম শূন্যতা কাজ করতেছিল এবং একরকম বিশৃঙ্খলতা সৃষ্টি হয়ে গেছে, মানে কোনটা থেকে কি মেলাবে, কি থেকে কি হয়ে গেল, এটা সে কিচ্ছু বুঝতে পারতেছে না। এরকম আমাদের অনেক রকম ঘটনা হয় না? হুম? তো পরবর্তী কয়েকদিন আরিফ আলী এক নিদারুণ মানসিক সমস্যার মধ্যে থাকে। আচ্ছা, মুসলিম উদ্দিন, আপনি তো জয়েন আসছেন, আর কে জয়েন দিতে উনি চান? জি আপু। এটা আগে দিছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে তারা মৃতদেহটিকে গুম করে দেওয়ার প্রথম একটা স্টেপ তারা নিয়েছে এবং তারা সেখানে সাকসেস হয়েছে এবং ওটাকে নদীতে ফেলে দিয়েছে, ঠিক আছে। এরপর পরবর্তী কয়েকদিন হচ্ছে উম এরপর আমরা দেখতে পারি যে পরবর্তী কয়েকদিন হচ্ছে আরেফ আলী এটা নিয়ে খুবই মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যান এবং তিনি মাগরিবের আজানের অপেক্ষা করেন এই আশায় যে কাদেরের সাথে দেখা হলে হয়তো এই অভিজ্ঞতার কোনো মর্মার্থ খুঁজে পাবেন। এরই মধ্যে স্কুলে টিফিনের সময় তিনি শুনতে পান যে নদীতে করিম মাঝির বউয়ের ফুলে যাওয়া উলঙ্গ লাশ ভেসে ওঠে। এবারেতে ঘটনা ঘটে গেছে। তো আম, এতে তিনি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ভাবেন, কাদের এত শ্রম দিয়ে লাশটি গুম করলো, কিন্তু সব বৃথা হয়ে গেল। তো এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই যে সত্য কখনো চাপা থাকে না, অপরাধ কখনো গোপন থাকে না। বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তো আহ অবশেষে গভীর রাতে কাদের তার ঘরে আসে এবং স্বীকার করে যে সেই রাতে বাড়ি ছাড়ে মানুষের পায়ের শব্দ শুনে সে ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। ধরা পড়ার ভয়ে মেয়েটির মুখ বন্ধ করতে গিয়ে সে তার গলা টিপে ধরে এবং সেখানে একটি আশ্বিক দুর্ঘটনা ঘটে যায়। বুঝতে পেরেছেন? মূলত মেয়েটিকে মেরে ফেলার কারণ হচ্ছে যে হম, তো আহ করিম মাঝির যে বউ ছিল, সেই করিম মাঝির বউয়ের সাথে হচ্ছে কাদেরের একটা অনৈতিক সম্পর্ক ছিল, ঠিক আছে। যদি কাদেরের চরিত্র খুবই ধূর্ত এবং একটা ভণ্ড চরিত্র, সে করিম মাঝির বউয়ের সাথে হচ্ছে, তো আমি একটু কাদেরের চরিত্রের পিছনে যাই। তো কাদের হচ্ছে আম, কাদের মূলত হচ্ছে আলফাজউদ্দিনের যে ভাই, ঠিক আছে, 30 বছরের যে ছোট, আলফাজউদ্দিন কখনো তাকে ভাই হিসেবে মানতেন না। আলফাজউদ্দিন হচ্ছে তাকে তার সন্তানের মতো মানতেন, ঠিক আছে। আর এই আলফাজউদ্দিন কিন্তু বাড়িতে ছিলেন না। আলফাজউদ্দিন হচ্ছে একটা সরকারি চাকরি করতেন এবং সেই চাকরি সূত্রে তিনি হচ্ছে বাড়ির বাইরে থাকতেন এবং তার বাড়িতে হচ্ছে কাদের থাকতো এবং এই কাদের বাড়িতে হচ্ছে বৃদ্ধ বাবা মা ছিল এবং তাকে শাসন করার মতো কেউ ছিল না। তো কাদের হচ্ছে ছোটবেলা থেকে খুবই উচ্ছৃঙ্খল ছিল, কারণ দাদা সাহেব ছোট হওয়ার, মানে দাদা সাহেবের থেকে অনেকটা ছোট হওয়ার কারণে হচ্ছে দাদা সাহেব তাকে তার সন্তানের মতো স্নেহ করে বড় করেছেন এবং তাকে কখনো হচ্ছে আহ কটু কথা বলেননি এবং সে হচ্ছে অতিরিক্ত ভালোবাসা পেয়ে হচ্ছে উচ্ছন্নে গিয়েছে, উচ্ছৃঙ্খল হয়েছে, উগ্র হয়েছে। পড়াশোনা করে না, সে শুধু হচ্ছে আম, অপরাধ করে, এ অপরাধ সে অপরাধ এরকম। গ্রামের মধ্যে হচ্ছে কাদেরকে নিয়ে একটা সবার মধ্যে খুবই ক্ষিপ্ত একটা মনোভাব ছিল, ঠিক আছে, যে কাদের খুব একটা ভালো না। হুম। তো তাকে নিয়ে অভিযোগের শেষ ছিল না। তো এমত অবস্থায় হচ্ছে কাদের একটা বিয়ে করেছিল, সে বিয়ে করার পরে তার বউর সাথে সে সংসার করেনি এবং
পরবর্তীতে আমরা দেখতে পারি যে কাদের হচ্ছে করিম মাজিদ বউয়ের সাথে হচ্ছে একটা পরকীয়া সম্পর্কে যায় এবং তার সাথে সে অবাধ মেলামেশা করে এবং সেটা হচ্ছে সমাজের চোখে হচ্ছে ফাঁকি দেওয়ার কারণে তারা রাত বিরাতে এভাবে হচ্ছে একে অপরের সাথে দেখা করতো। তো আমরা এখানে দেখতে পারি যে কাদেরকে দরবেশ বলা হয়। কারণ হচ্ছে কাদের কিন্তু হচ্ছে তার যুবক বয়সে অনেক উচ্ছৃঙ্খল ছিল এবং খুবই অভদ্র ছিল এবং খুবই উগ্র ছিল। ঠিক আছে? তো এরকম থাকার কারণে হঠাৎ করে হচ্ছে কাদেরের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। সে হচ্ছে আম আ সে আর কোনো খারাপ কাজ করে না। কোনো মানে কারো সাথে কোনো ঝামেলায় যায় না এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পড়াশোনা করে, দাদা সাহেবের সাথে অনেক ভালো ব্যবহার করে। তাদের পরিবারের সবার সাথে সবার অনেক খেয়াল রাখে। তো এরকম হঠাৎ করে তার এত মানে আমূলক পরিবর্তনের জন্য তাকে হচ্ছে দরবেশ নাম দেওয়া হয়। যে আম এরকম হচ্ছে যে মানে সবার সে ভালো করে, সবাইকে সাহায্য সহযোগিতা করে। যে ছেলে একটা সময় মানুষের ক্ষতি করত সে হচ্ছে মানুষের বিপদে এগিয়ে যায়। তো মানুষজন হঠাৎ করে মনে করে যে আসলে আ কাদেরের হয়তো কাদের অনেক ভালো হয়ে গেছে। মানে হঠাৎ করে তার এই পরিবর্তনকে অলৌকিক মনে করে মানুষজন। এজন্য তাকে দরবেশ হিসেবে হচ্ছে সবাই ডাকা শুরু করে এবং তাকে দরবেশ নামটা দেয়। ঠিক আছে? এটা হচ্ছে তার মানে যুবক বয়সের পরের ঘটনা। তো তারপরেই হচ্ছে সে সবাই মনে করে যে কাদের অনেক ভালো হয়ে গিয়েছে। কিন্তু না, কাদের মানে ভিতরে গোপনে আসলে গোপনে হচ্ছে গোপনে সে হচ্ছে যেটা করে সেটি হচ্ছে যে করিম মাঝির বউয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি করে এবং হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে সে এক রাত্রে হচ্ছে বাঁশঝাড়ে তার সাথে মেলামেশার সময়ে তিনি হঠাৎ করে হচ্ছে তো সে দরবেশ। ঠিক আছে? এটা কিন্তু সমাজের মধ্যে তাদের যে এলাকা সবাই তাকে দরবেশ হিসেবেই গণ্য করে। ঠিক আছে? এবং হচ্ছে তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে। এখন সে চিন্তা করেছে যে এটা যদি কেউ জানতে পারে তাহলে হয়তো আমার সেই মান সম্মান আর থাকবে না। আমার যে পরিবর্তন, সে যে নিজেকে হচ্ছে আদর্শিক হিসেবে সমাজে আম তুলে ধরতো, সেই বিষয়টা আর থাকবে না। এই কারণেই হচ্ছে সে কি করে, যেহেতু আম করিম মাজির বউ হচ্ছে একটু চিল্লাচ্ছিল, হুম? এজন্য হচ্ছে সে কি করছে যে তার আম মুখ হচ্ছে চেপে ধরছে। চেপে ধরার কারণে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে যায়। এবং সেখানে হচ্ছে আরেফ এর উপস্থিতির কারণে, ঠিক আছে? মানে ওরা ২ জন হচ্ছে বাঁশঝাড়ের ভিতরেই ছিল। বাট আরেফ সেখানে গিয়ে হচ্ছে তারা কথা বলতেছিল এবং হচ্ছে আম কোনো একটা সমস্যার জন্য হচ্ছে তাদের মধ্যে একটু উচ্চ স্বর শোনা যাচ্ছিল। তো আম আরেফ আলীর হচ্ছে এটা সন্দেহ হয় যে এত রাতের বেলা হচ্ছে কাদের কেন বাঁশঝাড়ের ভিতরে যাবে, হুম? এবং সেখানে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পায় আরেফ আলী। এরপর হচ্ছে আরেফ আলী ইচ্ছাকৃতভাবে হচ্ছে কাদেরকে বলে যে কাদের বলে ডাকে। তো এটা শোনার পরেই হচ্ছে তারা দুজনেই আতঙ্কিত হয়ে যায়। করিম মাজির বউ এবং হচ্ছে অপরদিকে কাদের। দুজনে আতঙ্কিত হওয়ার কারণে হচ্ছে তিনি আম আ করিম মাজির বউয়ের হচ্ছে মুখ চেপে ধরে যাতে সে হচ্ছে কথা না বলে। হুম? তো তাদের মধ্যে একটা ঝামেলাও চলতেছিল। তো সেটা যেন প্রকাশ না পায়, যার কারণে সে আসলে মুখ চিপে ধরার কারণে আকস্মিকভাবে সেখানে দুর্ঘটনাটা ঘটে যায়। মানে এমন শক্ত করে ধরেছে যে করিম মাজির বউ সেখানে মৃত্যুবরণ করে। তো এটা পরবর্তীতে সে স্বীকার করে। মানে ওই দিনের যে ঘটনাটা এটা হচ্ছে মূলত স্বীকার করে হচ্ছে আরেফ আলীর কাছে হচ্ছে কাদের স্বীকার করে যে এই ঘটনার কারণে এই ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা ঘটেছে। তো এই স্বীকারোক্তি শুনে আরেফ আলী ১ম এ ভাবেন হয়তো মেয়েটির প্রতি কাদেরের মনে কোনো গভীর প্রেম ছিল। ঠিক আছে? আম বলেই সে লাশটিকে সসম্মানে বিদায় দিতে তার সাহায্য নিয়েছিল। তো এই বিচিত্র যুক্তিতে নিজেকে শান্ত করার চেষ্টা করলেও পুনরায় কাদেরের সাথে আলাপে তার সেই ধারণা ভেঙে যায়। কাদেরের রূঢ় আচরণ, তাকে পাগল বলে সম্বোধন করা এবং ভয় দেখানোর প্রবণতা দেখে আরেফ আলী বুঝতে পারেন কাদেরের হৃদয়ে কোনো প্রেম বা অনুশোচনা নেই। এটি ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। তো আরেফ আলী চিন্তা করতেছিল যে আসলে সে যেহেতু মেয়েটাকে মেরে ফেলেছে, হয়তো এটা যেহেতু সে বলতেছে যে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা, ঠিক আছে? এজন্য সে মনে করেছে যে সাহায্য করে ভালো হয়েছে। কিন্তু আসলেই না। কারণ সে দেখতেছে যে কাদের হচ্ছে একটা সাইকোপ্যাথ এবং কাদের হচ্ছে আরেফ আলীকে এখানে ফাঁসাতে চেয়েছিল। তো আ আরেফ আলী যখন হচ্ছে কাদেরকে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন মেয়েটাকে মেরে ফেলেছো? এবং সে মেয়েটার সাথে কি তোমার প্রেম ছিল? তুমি কি মেয়েটাকে ভালোবাসো? তখন কাদের বলেছিল তুমি কি পাগল? আমি তাকে কেন ভালোবাসবো? ঠিক আছে? তো এটা শোনার পরেই হচ্ছে কাদেরের ধারণাটা ভেঙে গেছে যে উম
আরেফ আলীর ধারণা ভেঙে গেছে যে সে কাদের তাকে ভালোবাসেনি, তাকে সে হত্যা করেছে। ঠিক আছে? তো তার জন্য সে যে মেরে ফেলেছে, তো এটার পর তার জন্য কোনো মানে সে কোনো অনুতাপ নাই তার মধ্যে, কোনো অনুশোচনা নাই। সে কোনো রিগ্রেটস ফিল করতেছে না। তো এটা দেখার পরে হচ্ছে আরেফ আলী আরো ভেঙে পড়ে। তো তখন সে বলে যে এটা একটি নির্মম হত্যাকাণ্ড। তো আরেফ আলী অনুভব করেন যে এই সত্য গোপন রাখা মানে নিজেকে জীবিত মৃত্যু করে রাখা। তিনি স্থির করেন যে এই সত্য প্রকাশ করারই এখন তার একমাত্র নৈতিক কর্তব্য। তো এটা জানার পরে আরেফ আলী চিন্তা করে যে না, যেহেতু সে একজন একজন শিক্ষক এবং আদর্শ একজন মানুষ, হুম এবং হচ্ছে আম, সচেতন একজন মানুষ, তো তিনি মনে করতেছেন যে করিম মাঝির বউয়ের সাথে এটা অন্যায় হয়েছে। ঠিক আছে? তো এটার আমার প্রতিবাদ করা উচিত। এজন্য সে মনে করছেন যে আসলে না, আমাকে কি করতে হবে, এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হবে। তো পরদিন ফজরের নামাজের পর আরেফ আলী দাদা সাহেবকে ডেকে পাঠান এবং অত্যন্ত অস্পষ্ট কিন্তু দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন কাদের মিয়া একটি মেয়ে লোককে খুন করেছে। পুরো ঘটনাটি সবিস্তারে বর্ণনা করার পর তিনি দাদা সাহেবের কাছ থেকে বিদায় নেন। দীর্ঘ 2 বছরের আশ্রয় এবং স্নেহময় পরিবেশ ত্যাগ করার সময় তার মনে কোনো মায়া কাজ করে না, কারণ তিনি এক মহান সত্যের ভার বহন করেছিলেন। তিনি যখন থানার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, তখন পেছন থেকে দাদা সাহেবের গম্ভীর ডাক তাকে শঙ্কিত করে তোলে এবং তিনি প্রায় দৌড়ে গিয়ে থানায় জবানবন্দি দেন। আমরা এখানে দেখতে পারি যে দাদা সাহেব হচ্ছে একজন আদর্শিক মানুষ। একজন আদর্শ মানুষের মানবিক বিবেক, মানে মানবিক এবং সৎ, ভালো, হুম বিবেকবান হিসাবে হচ্ছে আমরা দাদা সাহেবকে পাই। এবং দাদা সাহেবকে হচ্ছে সমাজের একজন আদর্শ মানুষের প্রতীক হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে, সেটা প্রথম দিকে। কারণ দাদা সাহেবের যে সমাজ, সেই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ দাদা সাহেবকে একজন ভালো মানুষ হিসেবে মনে করতেন এবং দাদা সাহেব প্রত্যেকটা মানুষের কথা শুনতেন এবং প্রত্যেকটা মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করতেন। সেই দাদা সাহেবই একজন মানবিক এবং একজন বিবেকবান সৎ মানুষের কিভাবে হচ্ছে নৈতিক অবক্ষয় হয়, আমরা সেটা এখানে পাচ্ছি। ঠিক আছে? এবং তিনি আরেফ আলী চিন্তা করেছিলেন যে দাদা সাহেব হয়তো কাদেরের বিরুদ্ধে গিয়ে এটার বিচার চাবেন, যেহেতু তিনি একজন আদর্শিক মানুষ। এবং আমরা কখন একটা মানুষকে আদর্শিক মনে করি, যখন একটা মানুষের মধ্যে হচ্ছে ভালো দিকগুলো, বৈশিষ্ট্যগুলো থাকে, তখন আমরা ওই একটা মানুষকে কি বলতে পারি, আদর্শিক মানুষ বলতে পারি। কিন্তু এই আদর্শিক মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে নিজের স্বার্থের কারণে। ঠিক আছে? তো এখানে মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্বটা, ঠিক আছে, এটাই কিন্তু মূলত মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। এবং আরেফ এখানে এসে আরেকবার ধোঁকা খায়। ঠিক আছে? যে এই দাদা সাহেব, যে দাদা সাহেবকে হচ্ছে সমাজের প্রতিটা মানুষ সম্মান করে এবং তাকে যেভাবে জানে, সেই দাদা সাহেবও একজন হচ্ছে স্বার্থান্বেষী। ঠিক আছে? এবং তিনি হচ্ছে স্বার্থের কাছে নিজের যে বৈশিষ্ট্য, নিজের যে নৈতিক অবক্ষয় ঘটিয়েছেন, ঠিক আছে, সেটা শুধুমাত্র একমাত্র নিজের স্বার্থের জন্য, কারণ নিজের ভাইকে বাঁচানোর জন্য। তো আরেফ আলীকে ডাকে, হচ্ছে দাদা সাহেব বলে যে এটাকে ডিসমিস করে দিতে, আর এটা যেন থানায় গিয়ে না বলে। তো এটা যখন বলে না, তখন হচ্ছে আরেফ আলী আরো বেশি হচ্ছে ভেঙে পড়ে যে না, দাদা সাহেব একজন আদর্শ মানুষ, তিনি তার নৈতিক অবক্ষয় করতেছেন। এবং তিনি সেখানে বলেন দাদা সাহেবকে যে দাদা সাহেব, আপনি আপনার নৈতিক অবক্ষয় ঘটাচ্ছেন। ঠিক আছে? তো বলে যে না, তুমি এটা গিয়ে বলিও না। পরে তো আরেফ আলী সেখান থেকে অপমানিত হয়ে একেবারে সোজা থানায় গিয়ে জবানবন্দি দেয়। তো থানায় যাওয়ার 2 দিন পর পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেয়। পুলিশ আরেফ আলীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পুলিশ কর্মকর্তা তাকেই মূল খুনি হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করেন এবং দাবি করেন যে আরেফ আলী নিজে খুন করে কাদেরের মতো সম্মানিত ব্যক্তির উপর দোষ চাপাচ্ছেন। ঘটনা কিন্তু ঘুরে গিয়েছে। তো পুলিশ তাকে মামলা প্রত্যাহার করতে অথবা নিজের দোষ স্বীকার করে নিতে চাপ দেয়। কিন্তু আরেফ আলী এসব জাগতিক ভয় বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে যান। তিনি বুঝতে পারেন এই সমাজ ও বিচার ব্যবস্থায়
সত্যের কোনো স্থান নেই একদম। তবুও তিনি তার জবানবন্দি থেকে এক চুলও নড়েন না। পরিশেষে নিজের উপর শাস্তির দায়ভার মেনে নিতেও তিনি প্রস্তুত হন। তার মনে হয় শাস্তি কে পেল সেটি বড় কথা নয়, এই ঘুণে ধরা সমাজের নির্মমতার যদি সত্যের জন্য তাকে শাস্তি পেতে হয়, তবে সেই আত্মত্যাগের মাধ্যমেই হয়তো মৃত যুবতী নারীর আত্মা প্রকৃত বিচার পাবে। পুলিশ যখন তাকে অপরাধী সাব্যস্ত করে পরবর্তী কাজে মন দেয়, আরিফ আলী তখন এক অপার্থিব নীরবতায় নিজেকে সমর্পণ করেন। তো আরিফ আলীকে আমরা এখানে একটা প্রাধান্য, মানে একটা প্রধান চরিত্র হিসেবে পাচ্ছি এবং আদর্শিক একটা চরিত্র হিসেবে পাচ্ছি, যিনি তার নিজের জীবনকে এখানে বিসর্জন করেছেন শুধুমাত্র একটি সত্য, একটি ন্যায়ের জন্য। ঠিক আছে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে যে উপরে এক চাঁদ হাসে খেলে দোলে, বুঝতে পেরেছেন? আমরা উপরে যে চাঁদকে দেখি সেই চাঁদের আমরা হাস্যোজ্জ্বল মুখ দেখতে পারি, কিন্তু এই চাঁদের আমরা কখনো নির্দয় মুখ দেখতে পারি না। তো চাঁদের চোখ কি থাকে? অন্ধ থাকে। আর সেখানে অন্ধকে আলোর পথে নিয়ে আসার প্রতীক হিসেবে আমরা এখানে পাচ্ছি আরেফ আলীকে। বুঝতে পেরেছেন? এই হলো উপন্যাসের ঘটনা। তো আরেফ আলী এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র। বুঝতে পেরেছেন? হুম। মোরাল অফ দ্য জি স্টোরি, আপু। সত্য কখনো চাপা থাকে না, অপরাধ কখনো গোপন থাকে না। এটা কিন্তু আমাদের সমাজে এরকম হয়। ঠিক আছে, আপনি কমজোর, মানে আপনার খ্যাতি, যশ, সম্পত্তি কম, হুম, সমাজের কাছে আপনি অমূল্যবান। বুঝতে পেরেছেন? আর যাদের একটু ক্ষমতা আছে তারা সত্যটাকে মিথ্যা করে দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাই না? আর মিথ্যাকে সত্য করে দেয়। মাঝখান থেকে আরেফ আলী বেচারা ফেঁসে গেল। এটা সমাজের বাস্তব রূপ আমরা পাচ্ছি। এখানে চরিত্রগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব দেখা যায় এবং অস্তিত্ববাদ। কারণ আরেফ আলীর চরিত্রটা মূলত একটি অস্তিত্ববাদী চরিত্র এবং সে এখানে তার আদর্শটাকে প্রথম থেকে ধরে রেখেছে। বাট আমরা প্রথম থেকে দেখতে পারি যে অস্তিত্ববাদী চরিত্র দাদা সাহেব, বাট দাদা সাহেব তার আদর্শটাকে ধরে রাখতে পারেননি। ঠিক আছে, তো তিনি একজন গণ্য সম্মানীয় ব্যক্তি হয়েও, মানে সমাজের কর্তা হলেই যে তিনি আদর্শিক হবেন তা কিন্তু না। একজন আদর্শ মানুষের বিবেককে আদর্শ হিসাবে, সত্যের পথে ধরে রাখা হিসাবে কিন্তু খুব কঠিন, যেটা আরেফ আলী করেছে। এটা খুব তুচ্ছ চরিত্র হয়ে, জাস্ট একজন শিক্ষক হিসেবে। এই হলো বিষয়। বুঝতে পেরেছেন? এখানকার প্রধান চরিত্রগুলো জি কি